আগামী ৫ বছরে বিশ্ব অর্থনীতিতে ভারত কি চীনকে সত্যি সত্যি পেছনে ফেলে দেবে? এই প্রশ্নটা এখন সব জায়গাতেই শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় প্রশ্নটা শায়দ একটু ভুলভাবে করা হচ্ছে। হয়তো আসল প্রশ্নটা হলো এই দুটো বিশাল অর্থনৈতিক শক্তির প্রতিযোগিতাটা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে। ঠিক এই পয়েন্টটা দিয়েই শুরু করা যাক, কারণ এটা তো শুধু একটা দৌড় প্রতিযোগিতা নয় যে কে আগে ফিনিশিং লাইনে পৌঁছাবে। একদম। এটা আসলে দুটো ভিন্ন অর্থনৈতিক মডেলের বিবর্তনের গল্প। আজ আমরা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা ঘেঁটে এটাই বোঝার চেষ্টা করব যে এই সংখ্যাগুলোর আড়ালের আসল গল্পটা ঠিক কী। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য সেটাই, শ্রোতাদের জন্য একটা পরিষ্কার ছবি তুলে ধরা। এই দুই দেশের আসল শক্তি কোথায়, তাদের দুর্বলতাগুলো কি, আর আগামী ৫ বছরে সম্ভাব্য চিত্রটা কেমন হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরুটা তাহলে সংখ্যা দিয়েই করি, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। আইএমএফের সাম্প্রতিক পূর্বাভাস যা বলছে তাতে আগামী কয়েক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার থাকবে প্রায় ৬.৫% কাছাকাছি। ৬.৫%। আর চীনের ক্ষেত্রে এই হারটা থাকবে প্রায় ৪.৫ থেকে ৫% মধ্যে। প্রথম দেখায় তো মনে হচ্ছে ভারত পরিষ্কারভাবে এগিয়ে যাচ্ছে, প্রায় ২% পয়েন্টের একটা ব্যবধান। কিন্তু অর্থনীতির গল্প কি এত সহজ? এখানেই আসল বিষয়টা। আমরা এখানে বৃদ্ধির হার নিয়ে কথা বলছি, অর্থনীতির মোট আকার নিয়ে নয়। আচ্ছা। চীনের অর্থনীতি এখন প্রায় $১৮ ট্রিলিয়ন, আর ভারতেরটা প্রায় ৪ ট্রিলিয়নের কাছাকাছি। বিশাল পার্থক্য। হ্যাঁ, বিশাল। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝালে হয়তো পরিষ্কার হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। ধরুন, ভারত একটা দ্রুতগতির স্পোর্টস কার যেটা বছরে ৬.৫% গতি বাড়াচ্ছে, আর চীন হল একটা বিশাল মালবাহী ট্রাক হুম। যেটা বছরে 4.5% গতিতে এগোচ্ছে। স্পোর্টস কারের গতি বেশি ঠিকই, কিন্তু ট্র্যাক্টরের আকার এত বড় যে প্রতি বছর সে যে পরিমাণ দূরত্ব পেরোচ্ছে, তার অর্থনীতিতে যে সম্পদ যোগ হচ্ছে, সেটা ভারতের চেয়ে এখনও অনেক বেশি। চমৎকার একটা তুলনা। তার শতকরা হিসাবে পিছিয়ে থাকলেও মোট মূল্যের দিক থেকে চীন প্রতি বছর ভারতের চেয়ে বেশি যোগ করছে। একদম। এই বিশাল আকারটাই তাদের একটা বড় রক্ষা কবচ। তবে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটো সংস্থাই একটা বিষয়ে একমত। কি সেটা? যে চীনের অর্থনীতি একটা মডারেশন বা ধীর গতির পর্বে ঢুকে পড়েছে, আর ভারতের অর্থনীতিতে একটা নতুন গতি এসেছে। কিন্তু এই গতির পেছনে চালিকা শক্তিগুলো কি, সেটাই আসল আলোচনার বিষয়। তাহলে ভারতের এই গতির উৎসগুলো কি? আমরা তো প্রায়ই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা শুনি। এটাই কি মূল কারণ? এটা অবশ্যই একটা বিরাট কারণ। ভারতে এখন বিশ্বের সবচেয়ে বড় কর্মক্ষম জনসংখ্যা। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ-তরুণী আসছে শ্রমবাজারে। এর দুটো বড় সুবিধা আছে। হুম। এক, কারখানার জন্য কর্মী পাওয়া যাচ্ছে। দুই, এই বিশাল জনগোষ্ঠী নিজেই একটা বিরাট ভোক্তা বাজার তৈরি করছে। যারা আয় করছে তারাই আবার খরচ করছে। এটা অর্থনীতিকে ভেতর থেকে একটা ধাক্কা দিচ্ছে। কিন্তু এখানে একটা পাল্টা যুক্তিও তো আছে, তাই না? কিরকম? অনেক অর্থনীতিবিদ বলেন, এত মানুষকে যদি ভালো মানের চাকরি দেওয়া না যায়, তাহলে তো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা ডেমোগ্রাফিক ডিজাস্টার বা বোঝায় পরিণত হতে পারে। এই ঝুঁকিটা কতটা বাস্তব? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জও এটাই। জনসংখ্যা থাকা এক জিনিস, আর সেই জনসংখ্যাকে দক্ষ করে তুলে তাদের জন্য কাজের সুযোগ তৈরি করা সেটা আর এক জিনিস। ঠিক। আর এখানেই ভারতের দ্বিতীয় শক্তিটা কাজে আসছে, সেটা হলো পরিষেবা বা সার্ভিস সেক্টর এবং ডিজিটাল অর্থনীতি। আইটি সেক্টর? শুধু আইটি নয়, ভারতের আইটি আর বিপিএম সেক্টর তো বিশ্বমানের। এর সাথে এখন যোগ হয়েছে ফিনটেক, যেমন ধরুন ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম। ও হ্যাঁ, ওটা তো পুরো খেলার নিয়মই পাল্টে দিয়েছে। একদম। এই স্টার্টআপ ইকোসিস্টেম প্রচুর নতুন ধরনের চাকরি তৈরি করছে। এখন তো রাস্তার ধারের ফল বিক্রেতাও কিউআর কোড ব্যবহার করছেন। এই পরিবর্তনটা চোখে পড়ার মতো। আচ্ছা, আর সরকার কি ভূমিকা রাখছে? সরকারের ভূমিকাটা হল তৃতীয় চালিকা শক্তি। গত কয়েক বছরে সরকার পরিকাঠামো খাতে, যেটাকে ক্যাপেক্স বলা হয়, সেখানে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। যেমন? নতুন হাইওয়ে, বন্দর, এয়ারপোর্ট, রেল লাইন তৈরি হচ্ছে।
এর ফলে শুধু যে লজিস্টিক্স ভালো হচ্ছে তা নয়, এই সরকারি বিনিয়োগ দেখে বেসরকারি আর বিদেশি বিনিয়োগকারীরাও উৎসাহিত হচ্ছেন। তার মানে সরকারের বিনিয়োগ একটা অনুঘটকের কাজ করছে, আর এর সাথে নিশ্চয়ই বিশ্ব রাজনীতিরও একটা যোগ আছে। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এটাই চতুর্থ কারণ, বৈশ্বিক সাপ্লাই চেনের পরিবর্তন। চাইনা +1। ঠিক, কোভিডের পর বড় বড় কোম্পানিগুলো বুঝেছে যে শুধু চীনের ওপর নির্ভর করে থাকাটা ঝুঁকিপূর্ণ, তাই তারা তাদের উৎপাদন কেন্দ্র অন্য দেশেও সরাতে চাইছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধাভোগীদের মধ্যে ভারত অন্যতম। অ্যাপেলের মতো কোম্পানিগুলো যে ভারতে উৎপাদন বাড়াচ্ছে, এটাই তার সবচেয়ে বড় উদাহরণ। তাহলে বোঝা যাচ্ছে জনসংখ্যা, ডিজিটাল অর্থনীতি, সরকারি বিনিয়োগ আর বৈশ্বিক পরিস্থিতি, এই 4টে ইঞ্জিন একসাথে কাজ করছে। কিন্তু চীনও তো চুপ করে বসে নেই। তাদের এত বছরের তৈরি করা অর্থনৈতিক দুর্গটা কতটা মজবুত? চীনের গোপশক্তিগুলো অনেক গভীর এবং কাঠামোগত। প্রথমত, যা আমরা আগেই বললাম, তাদের অর্থনীতির বিশাল আকার। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের উৎপাদন ইকোসিস্টেম। গত ৩০ বছরে চীন তো বলতে গেলে বিশ্বের কারখানা হয়ে উঠেছে। একটা ছোট্ট পিন থেকে শুরু করে আইফোনের জটিল যন্ত্রাংশ, সবকিছু তৈরির সাপ্লাই চেন, দক্ষ কর্মী, পরিকাঠামো, এগুলো রাতারাতি অন্য কোনো দেশে তৈরি করা প্রায় অসম্ভব। আমরা তো প্রায়ই দেখি চীন কয়েক সপ্তাহের মধ্যে একটা বিশাল হাসপাতাল বা কয়েক মাসের মধ্যে একটা লম্বা সেতু বানিয়ে ফেলে। এটা সত্যি অবিশ্বাস্য। ঠিক তাই। আর তৃতীয় শক্তিটা হল প্রযুক্তি এবং গবেষণা। অনেকেই হয়তো জানেন না, চীন এখন এআই, 5G, বৈদ্যুতিক গাড়ি, এই সব ভবিষ্যৎমুখী ক্ষেত্রে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। আর গবেষণাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে, মানে ল্যাবের আবিষ্কারকে বাজারে নিয়ে আসতে তারা খুব দক্ষ। কিন্তু আমেরিকার চিপস সংক্রান্ত নিষেধাজ্ঞা, ওটা কি তাদের এই অগ্রগতিকে বাধা দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। সেমিকন্ডাক্টরের মতো কিছু ক্ষেত্রে তারা বাধার মুখে পড়ছে। কিন্তু এর জবাবে তারা কি করছে? তারা দেশীয় প্রযুক্তিতে আরও বেশি করে বিনিয়োগ করছে, আত্মনির্ভর হওয়া চেষ্টা করছে। তাই স্বল্পমেয়াদী বৃদ্ধির হার কমলেও চীনের এই কাঠামোগত শক্তিগুলো সহজে মিলিয়ে যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে দুই দেশেরই নিজস্ব শক্তি আছে, কিন্তু ঝুঁকির দিকগুলো কি? মানে কোন অপ্রত্যাশিত ঘটনা পুরো ছবিটা বদলে দিতে পারে? চীনের কথাই যদি প্রথমে ধরি, তাদের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? চীনের জন্য এই মুহূর্তে 3টে বড় ঝুঁকির কথা বলা যায়। প্রথমটা হলো তাদের রিয়েল এস্টেট খাতের সংকট। এভারগ্র্যান্ডের মতো বড় কোম্পানির পতন তাদের পুরো আর্থিক ব্যবস্থাকে একটা চাপের মধ্যে ফেলেছে। আচ্ছা, এই সংকট যদি আরও গভীর হয়, তার প্রভাব কিন্তু বিশ্ব অর্থনীতিতেও পড়বে। আর দ্বিতীয় ঝুঁকি? দ্বিতীয়টা তাদের জনসংখ্যার সাথে সম্পর্কিত। ভারতে যেখানে তরুণ জনসংখ্যা বাড়ছে, চীনে সেখানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। তাদের এক সন্তান নীতির ফলে কর্মক্ষম জনসংখ্যা কমতে শুরু করেছে। এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা। হ্যাঁ, আর তৃতীয় ঝুঁকি হল আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকার সাথে তাদের বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সংঘাত। আর ভারতের ঝুঁকির জায়গাগুলো কি কি? আমাদের অর্থনীতি কতটা সুরক্ষিত? ভারতেরও নিজস্ব চ্যালেঞ্জ আছে। প্রথমত, গুরুত্বপূর্ণ প্রযুক্তি আর কাঁচামালের জন্য এখনও বিদেশের ওপর, বিশেষ করে চীনের ওপর নির্ভর করতে হয়। এটা তো একটা অদ্ভুত বিরোধাভাস। হ্যাঁ, তাই ভারত চীনের বিকল্প হতে চাইছে, কিন্তু নিজের শিল্পের চাকা ঘোরানোর জন্য চীনের যন্ত্রাংশ লাগছে। এটা তো একটা বড় কৌশলগত দুর্বলতা। পলিসি মেকার্সরা এটা নিয়ে কি ভাবছেন? তারা মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের মতো উদ্যোগের মাধ্যমে এই নির্ভরতা কমানোর চেষ্টা করছেন, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আচ্ছা, আর দ্বিতীয় বড় ঝুঁকি হল প্রশাসনিক সংস্কারের গতি ধরে রাখা। ইজ অফ ডুইং বিজনেস উন্নত হলেও জমি অধিগ্রহণ বা চুক্তি কার্যকর করার মতো বিষয়ে এখনও অনেক দেরি হয়, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটা বাধা। একদম। আর তৃতীয় ঝুঁকি হল বাহ্যিক ধাক্কা। ভারত তার প্রয়োজনীয় তেলের ৮০% বেশি আমদানি করে। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তা সরাসরি আমাদের মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। তার মানে মধ্যপ্রাচ্যের কোনো সংঘাত আমাদের অর্থনীতিকে সরাসরি আঘাত করতে পারে। ঠিক। আর এই সব কিছুর ওপরে একটা সাধারণ ঝুঁকি আছে, যা দুটি দেশকেই প্রভাবিত করতে পারে। সেটা হলো একটা বড় বৈশ্বিক সংকট। যেমন একটা নতুন মহামারী বা বড় কোনো বাণিজ্য যুদ্ধ। হ্যাঁ, বা জলবায়ু পরিবর্তনজনিত কোনো বিপর্যয়। এত সব তথ্য বিশ্লেষণ করার পর
যদি আমরা আগামী 5 বছরের জন্য কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি বা সিনারিও ভাবি তাহলে সেগুলো কি হতে পারে? আমরা মোটা দাগে 3টি দৃশ্য কল্পনা করতে পারি। প্রথমটি এবং বর্তমানে সবচেয়ে সম্ভাব্য বলে যা মনে করা হচ্ছে তার নাম দেওয়া যাক ভারতের অগ্রগতি বা ইন্ডিয়া সার্জ। আচ্ছা, এই পরিস্থিতিতে ভারত তার বর্তমান ৬-৭% বৃদ্ধির হার বজায় রাখবে, নতুন বিদেশি বিনিয়োগ আসবে, আর চীন তার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কিছুটা ধুঁকতে থাকবে এবং তাদের বৃদ্ধি ৪-৫% মধ্যে আটকে থাকবে। আইএমএফের পূর্বাভাসও এই ছবিটাই দেখাচ্ছে। আর দ্বিতীয় পরিস্থিতি? দ্বিতীয়টাকে আমরা বলতে পারি চীনের স্থিতিশীলতা বা চায়না স্টেবিলাইজেস। এটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কেন? কারণ চীন সরকার তার শক্তিশালী নীতি আর আর্থিক প্রণোদনার মাধ্যমে অর্থনীতিকে দ্রুত পুনরুদ্ধার করতে পারে। তারা হয়তো ভোক্তা চাহিদা বাড়াতে বড় কোনো পদক্ষেপ নেবে। যদি তারা এটা করতে পারে তাহলে বিশ্ব সাপ্লাই চেনে তাদের অবস্থান আরও মজবুত হবে। তার মানে চীনের ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে কম করে দেখা উচিত নয়। আর সবচেয়ে খারাপ পরিস্থিতিটা কি হতে পারে? সেটা হলো তৃতীয় পরিস্থিতি, বৈশ্বিক সংকট বা গ্লোবাল শক। ধরুন তাইওয়ান নিয়ে একটা বড় ভূরাজনৈতিক সংঘাত শুরু হলো। অথবা আমেরিকা আর চীনের মধ্যে পুরোদস্তুর বাণিজ্য যুদ্ধ। হ্যাঁ, এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুটি দেশই ভুগবে। তবে যে দেশের ঋণের বোঝা বেশি বা যে দেশ বাহ্যিক বাজারের উপর বেশি নির্ভরশীল তারা হয়তো তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই 3টি সম্ভাব্য পরিস্থিতি মাথায় রাখলে পুরো আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়ায়? আমরা শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম তার উত্তরে ফেরা যাক। দেখুন, উত্তরটা নির্ভর করছে আমরা কোন মানদণ্ডে জেতা বা হারা মাপছি তার উপর। যদি আমরা ভবিষ্যতের সম্ভাবনা, গতি মানে বৃদ্ধির হারের দিক থেকে দেখি তাহলে পাল্লাটা ভারতের দিকেই কিছুটা ভারী। বিশ্ব বিনিয়োগকারীরাও এখন ভারতের গল্পটা শুনতে বেশি আগ্রহী। কিন্তু মোট অর্থনৈতিক ক্ষমতার দিক থেকে? কিন্তু যদি আমরা মোট অর্থনৈতিক শক্তি, আকার, প্রযুক্তিগত গভীরতা এই সব দিক থেকে দেখি তাহলে চীন এখনও আনডিসপিউটেড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তাদের যে কাঠামোগত সুবিধা আছে তা আগামী 5 বছরেও অটুট থাকবে। তাহলে বিষয়টা ভারত বনাম চীন নয়? আমার তো তাই মনে হয়। আসল বিষয়টা হলো আমরা দুটো ভিন্ন অর্থনৈতিক মডেলের একটা নতুন পর্ব দেখতে চলেছি। একটু বুঝিয়ে বলবেন। ভারত খেলছে একটা ভলিউম গেম। তার বিশাল জনসংখ্যা আর অভ্যন্তরীণ বাজারকে কাজে লাগিয়ে অর্থনীতিকে বড় করার খেলা। আচ্ছা। আর চীন তার পুরনো শ্রমনির্ভর মডেলের সীমা দেখতে পেয়ে এখন একটা ভ্যালু গেম খেলতে বাধ্য হচ্ছে। মানে উচ্চ প্রযুক্তি, উদ্ভাবন আর ব্র্যান্ড ভ্যালু তৈরি করে অর্থনীতির মান বাড়ানোর খেলা। বাহ, ভলিউম গেম বনাম ভ্যালু গেম, এই ধারণাটা অসাধারণ। এটা পুরো বিষয়টাকে একটা নতুন আলোকে দেখাচ্ছে। আগামী দিনে কে জিতবে তা নির্ভর করবে কে তাদের এই নতুন খেলায় বেশি পারদর্শী হতে পারে তার ওপর। এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য, ধরা যাক যারা ব্যবসা করেন বা বিনিয়োগ করেন, তাদের জন্য কি কি ভাবনার বিষয় উঠে আসে? ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল সাপ্লাই চেইনকে বহুমুখী করা, শুধু একটি দেশের ওপর নির্ভর না করা। আর বিনিয়োগকারীদের জন্য? বিনিয়োগকারীদের জন্য ভারতের বাজারে দীর্ঘমেয়াদী বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু চীনের বাজারকে উপেক্ষা করা যাবে না। পোর্টফোলিওতে বৈচিত্র্য এনে ঝুঁকি পরিচালনা করতে হবে। আর নীতি নির্ধারকদের জন্য বার্তাটা পরিষ্কার: ব্যবসার পরিবেশ আরও সহজ করা, কর্মীদের দক্ষতা বাড়ানো এবং গবেষণায় বিনিয়োগের কোনো বিকল্প নেই। তাহলে শেষ কথা হলো, আগামী 5 বছরে কে জিতবে এই প্রশ্নটার চেয়েও হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভারতের এই ক্রমবর্ধমান গতি এবং চীনের এই বিশাল আকারে নতুন প্রতিযোগিতা বিশ্ব অর্থনীতিকে কিভাবে নতুন করে সাজাবে। একদম। হয়তো বিষয়টা একে অপরকে প্রতিস্থাপন করার নয়, বরং একটা নতুন ধরনের প্রতিযোগিতামূলক সহাবস্থানের, এই ভাবনাটাই হয়তো আমাদের ভবিষ্যতের জন্য রেখে যাওয়া উচিত।